হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা WBSCTCL জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য যে কোশ্চেন সিরিজটা চালু করেছিলাম, আজ তার সেকেন্ড পার্ট। আমরা আগের দিন কোশ্চেন টপিক অনলাইনার 12 পর্যন্ত কমপ্লিট করেছি এবং আজকে শুরু হবে 13 থেকে। তো তোমরা পার্ট ওয়ানে ভালো রেসপন্স দিয়েছো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এতে আমার কি হয়, আমি আরও এনার্জি পাই নেক্সট ভিডিও করার জন্য। সো চলে যাবো আজকের টপিকে। তো দেখো, আমরা আগের দিন কি করেছি না, 12 পর্যন্ত করেছি, 13 থেকে করবো আমরা। 13 থেকে কি মনে রাখবো এখানে আমরা নাম্বার 13 পয়েন্টে মনে রাখবো যে পিচ ফ্যাক্টরের ফর্মুলা কী হয়। পিচ ফ্যাক্টরকে কী বলা হয়? পিচ ফ্যাক্টরকে কেপি দ্বারা প্রকাশ করা হয়। পিচ ফ্যাক্টরকে কেপি দ্বারা প্রকাশ করা হয়। যার ফর্মুলা কী হয়? যার ফর্মুলা হয় cos জিটা বাই টু। cos জিটা বাই টু। এখানে জিটাকে কী বলা হয়? জিটাকে বলা হয় কোডিং অ্যাঙ্গেল। জিটাকে কী বলা হয়? কোডিং অ্যাঙ্গেল বলা হয়। আর যেটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 180 ডিগ্রি ইন্টু পোল পার স্লট ইন্টু কয়েল স্প্যান ইন ফুল পিচ মাইনাস কয়েল স্প্যান ইন গিভেন পিচ। তো সবসময় জেনে রাখতে হবে যে কয়েল স্প্যানটা ফুল পিচে কী হবে? বেশি হবে, আর কয়েল স্প্যানটা গিভেন পিচে কী হবে? সবসময় কম হবে। ফুল পিচে কয়েল স্প্যান সবসময় বেশি হয়, আর গিভেন পিচে সবসময় কী হয়? কয়েল স্প্যানটা কম হয়। তো এরপর দেখতে পাচ্ছি আমরা এখানে, যদি কোনো কোশ্চেনে এরকম বলা থাকে যে 9 স্লট পার পোল দেওয়া থাকে এবং স্কোয়ার স্প্যান কেউ দেওয়া থাকে 8 স্লট পার পোল দেওয়া থাকে। এখান থেকে বুঝে নিতে হবে আমাদেরকে যে এই যে 9 স্লট পার পোলটা দেওয়া আছে, এটা কয়েল স্প্যান দেওয়া আছে কত না, ফুল পিচেস কয়েল স্প্যান দেওয়া আছে। আর 8 স্লট পার পোলটা কি দেওয়া আছে? গিভেন পিচেস স্লট পার পোল। এটা পিচ নয়, স্লট পার পোল হবে, স্লট পার পোল দেওয়া আছে। তো এখান থেকে আমাদের পিচ ফ্যাক্টর বার করার জন্য ফার্স্ট কী করতে হবে? জিটা বার করতে হবে। জিটা ইকুয়াল টু ফর্মুলা কী বললাম? 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি ইন্টু পোল পার স্লট। তো এখানে আমরা কি ইউজ করবো? এখানে পোলের মানটা কত ইউজ করবো? তো পোলের মানটা ইউজ করবো 1। কেন? কারণ সবসময় জেনে রাখতে হবে যে ফুল পিচের ক্ষেত্রে, ফুল পিচের যে কয়েল স্প্যান, সেখান থেকে আমরা পোল এবং স্লটকে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে ফুল পিচের স্প্যানটা কত? 9 স্লট পার পোল। তার মানে একটা পোলে 9টা স্লট। তাহলে আমরা 180 ডিগ্রি ইন্টু পোল 1 এবং স্লট কত? 9 ইউজ করবো, ঠিক আছে? ইন্টু কয়েল স্প্যান ইন ফুল পিচ মানে 9 মাইনাস কয়েল স্প্যান ইন গিভেন পিচ ইকুয়াল টু 8। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কী পাবো? জিটার মানটা পেয়ে যাবো 20 ডিগ্রি। এবার আমরা জানি যে cos জিটা বাই টু সমান কত? তার মানে cos 20 বাই টু ইকুয়াল টু cos 10 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি পেলাম না, আমরা পেয়ে গেলাম পিচ ফ্যাক্টরের মানটা। তো আরেকটা জিনিস এটা রাখতে হবে এখান থেকে পিচ ফ্যাক্টর থেকে, যে পিচ ফ্যাক্টরের মান সবসময় লেস দেন ইকুয়াল টু 1 হয়। কেন লেস দেন ইকুয়াল টু 1 হয়? কারণ আমরা জানি যে কসের মান সবসময় 1-এর থেকে কম হয় বা 1-এর সমান হয়, 1-এর থেকে বেশি হতে পারে না। তো এইটা একটা কোয়েশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে পিচ ফ্যাক্টরের মান কি সবসময় 1-এর থেকে বেশি হয়, কম হয়, ইকুয়াল হয়? তো সবসময় জেনে রাখতে হবে যে লেস দেন ইকুয়াল টু হয়। ইকুয়াল হতে পারে বা কম হতে পারে, কিন্তু বেশি কখনো হবে না। তো এইভাবে আমরা কি করতে পারি? পিচ ফ্যাক্টর নির্ণয় করতে পারি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে আমরা, যে স্লট পার পোলকেই পিচ বলা হয়, ঠিক আছে? দিস ইজ দ্য ফর্মুলা অফ পিচ অ্যাকর্ডিং টু স্লট পার পোল। স্লট পার পোলকেই কিন্তু আমরা পিচ বলা হয়, পিচ, PITCH। তো চলে যাবো আমরা নেক্সট পয়েন্ট। এখান থেকে আমরা পেয়ে গেলাম এই ফর্মুলাটা। নাম্বার 14, ফর ইনডোর লাইটিং সিস্টেম, ফর ইনডোর লাইটিং সিস্টেম দ্য রেশিও স্পেস সাইজ রেশিও। ইনডোর মানে আমরা যেটা বাড়িতে ইউজ করে থাকি, সেখানে যে আমরা যখন কোনো একটা সিলিংয়ে লাইট লাগাবো, পরপর দুটো লাইট লাগাবো, তো সেই দুটো লাইটের মধ্যে স্পেস ইজ টু হাইটের রেশিওটা কত হবে? জেনে রাখতে হবে 1:2 হবে। স্পেস বলতে কি? দুটো লাইটের মধ্যে মাঝখানে যে জায়গাটা, সেটাকে স্পেস বলা হয়। হাইট মানে কি? সিলিং থেকে কত হাইটে আমার বাল্বটা লাগানো আছে, সেটাকে বলা হয় কি? হাইট। তো স্পেস হাইট রেশিও জেনে রাখতে হবে যে দুটো লাইটের মধ্যে আমি যদি স্পেস যদি 30 সেন্টিমিটার রাখি, তাহলে আমাকে হাইট সবসময় 60 সেন্টিমিটার রাখতে হবে, তার মানে ডবল রাখতে হবে। স্পেস ইজ টু হাইট ইকুয়াল টু 1:2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইনডোর লাইটিং সিস্টেমের ক্ষেত্রে কি হয়? স্পেস ইজ টু হাইটের রেশিওটা 1:2 হয়। চলে যাবো নেক্সট পয়েন্টে। রেসিডেন্সিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা আমরা বাড়িতে ইউজ করে থাকি, সেই রেসিডেন্সিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে আমরা কী ধরনের সিস্টেম ইউজ করে থাকি না, সিঙ্গেল ফেজ 2 ওয়্যার সিস্টেম ইউজ করে থাকি। সবাই জানি আমরা যে আমরা সিঙ্গেল ফেজ 2 ওয়্যার সিস্টেম ইউজ করে থাকি। রেসিডেন্সিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে রেসিডেন্সিয়াল হয়েছে। তো যেমন নেক্সট পয়েন্টে আমরা যে প্রাইমারি ট্রান্সমিশন, এইটা যে এক্সট্রা পয়েন্ট, এই কোশ্চেনটা ছিল SSC JEE তে পড়েছিল এই কোশ্চেনটা, যে রেসিডেন্সিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম এর কি স্কিমটা কি না, সিঙ্গেল ফেজ 2 ওয়্যার। চলে যাবো নেক্সট আমরা যে প্রাইমারি ট্রান্সমিশন, সেখানে কি হয় না 132 kV কিংবা 220 kV বা
500 কেবি বা অ্যাবাভ। তো এখানে সিস্টেমটা কি হয় না 3 ফেজ 3 ওয়্যার হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র আমাদের রেসিডেন্সিয়াল ডিস্ট্রিবিউশনে তো সিঙ্গেল ফেজ 2 ওয়্যার হয়, আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মানে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয় না 3 ফেজ 4 ওয়্যার হয়। বাকি সমস্ত কিছু কিন্তু 3 ফেজ 3 ওয়্যারই হয়। ট্রান্সমিশন কখনোই 3 ফেজ 4 ওয়্যার হবে না, 3 ফেজ 3 ওয়্যারই হবে, কারণ ট্রান্সমিশনের ক্ষেত্রে আর্থিং এর দরকার হয় না। যখন আমরা প্রাইমারি ট্রান্সমিশন ইউজ করি তখন কি হয় না 3 ফেজ 3 ওয়্যার, সেকেন্ডারি ক্ষেত্রে কত হয় 3 ফেজ 3 ওয়্যার, আর প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কত হয় 3 ফেজ 3 ওয়্যার। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এখান থেকে যে প্রাইমারি ট্রান্সমিশন যখন হয় তার ভোল্টেজটা কত 132 কেভি, সেকেন্ডারি 66 কেভি, প্রাইমারি ডিস্ট্রিবিউশন 11 কেভি, আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন 415 কেভি বা 230 কেভি। 415 কেভিটা বিভিন্ন যারা যেখানে 3 ফেজ মোটর ইউজ করা হয় সেখানে 415 কেভি ইউজ করা হয়, আর আমাদের রেসিডেন্সিয়াল সিস্টেমে কি ইউজ করা হয় 230 কেভি ইউজ করা হয়, যেখানে রেসিডেন্সিয়াল সিস্টেমের ক্ষেত্রে স্কিমটা হবে সিঙ্গেল ফেজ 2 ওয়্যার। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট কি বলছে না, নেক্সট পয়েন্ট বলছে যে যদি কোনো একটা the work done by a unit n pole, n for north pole, moving once around a closed path, এর মানটা কার সঙ্গে সমান হয়? আমরা যখন যদি কোনো নর্থ পোল একটা ক্লোজড পাথের মধ্যে মুভ করে তাহলে কি হয়, সে একটা ওয়াক করে, আই মিন ওয়াক ডান হয়, সেই ওয়াক ডানের মানটা কত হয় না, সেই ওয়াক ডানের মানটা হয় I ইন্টু এন বা n ইন্টু আই, n ফর নাম্বার অফ টার্নস আর I ফর কারেন্টের সঙ্গে ইকুয়াল হয়। আর আমরা জানি n ইন্টু আইটাকে কি বলা হয় ম্যাগনেটাইজিং ফোর্স হবে না, এটা হবে এমএমএফ, এটাকে বলা হয় এমএমএফ, অ্যাম্পিয়ার ইন্টু টার্নস, যেটাকে বলা হয় n ইন্টু আই। এটা ম্যাগনেটাইজিং ফোর্স হবে না, ম্যাগনেটাইজিং ফোর্সের ফর্মুলা হচ্ছে এমএমএফ বাই এল, মানে ইউনিট লেন্থের ক্ষেত্রে যখন আমরা করবো এনআই বাই এলটাকে বলা হয় ম্যাগনেটাইজিং ফোর্স। দিস ইজ কল এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স। তো এই কোশ্চেনটা এসএসসিতে এসেছিল যে ডাইরেক্ট কোশ্চেন পুরোটা দিয়ে দিয়েছিল দ্য ওয়ার্ক ডান or on by the unit n pole moving once around a closed path, এটাকে কি বলা হয়, এটা this is equal to the product of the current and the number of turns enclosed by that path. Very important point. চলে যাব নেক্সট পয়েন্টে। একটা কয়েল, যে কয়েলের মধ্যে কি আছে না 360 টার্ন আছে, একটা কয়েলের মধ্যে 360 টার্ন আছে এবং ফ্লাক্স কত না 200 মাইক্রোওয়েবার, 200 মাইক্রোওয়েবার হচ্ছে ফ্লাক্স, এবং ফ্লাক্সটা রিভার্সড হচ্ছে। মানে রিভার্স মানে কি, রিভার্স মানে হচ্ছে আমি যদি এখানে এক্সাম্পল দিয়ে বোঝাই 0.01 সেকেন্ডে রিভার্স হচ্ছে, মানে আমরা যদি এটাকে 0 পয়েন্ট ধরি, ফ্লাক্স ছিল কত না 200 মাইক্রোওয়েবার, দিস ইজ পজিটিভ 200 মাইক্রোওয়েবার, রিভার্স মিন মাইনাস 200 মাইক্রোওয়েবার হচ্ছে কত সেকেন্ডে না 0.01 সেকেন্ডে, 0.01 সেকেন্ডে, 0.01 সেকেন্ডে কি হচ্ছে না ফ্লাক্সটা রিভার্স হচ্ছে, রিভার্স মিনস পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে। এবারে আমরা সবাই জানি যে E ইকুয়াল টু এন ইন্টু ডিফাই ডিটি, তো এখানে এন এর মানটা কত 360, আর ডিফাই মানে কি চেঞ্জ ইন ফ্লাক্স, কত হবে, প্রথমে 200 ছিল সেখান থেকে মাইনাস 200, মানে চেঞ্জ কত মোট 400, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে প্রথমে 200 ছিল পজিটিভ, রিভার্স মানে কি মাইনাস, দিস ইজ দ্য ডিফারেন্স, মাইনাস অফ মাইনাস, এখানে মাইনাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন, ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 0.01। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ই এর মানটা বার করতে পারবো। ই এর ভ্যালুটা কত হবে 14.4 ভোল্ট। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এই কোশ্চেনটা এসএসসিতে এসেছিল যে রিভার্স হয় 0.01 সেকেন্ডে, রিভার্স মিনস কি, রিভার্স মিন হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে যাওয়া, ঠিক আছে। তো চলে যাবো নেক্সট পয়েন্টে আমরা, আমরা আগের দিন 5 নম্বর পয়েন্টে একটা পয়েন্ট পড়েছিলাম, 5 নম্বর পয়েন্টে যেখানে আমরা পড়েছিলাম যে স্পিড টাইম কার্ভের সম্বন্ধে, ট্রেনের স্পিড টাইম কার্ভের সম্বন্ধে। তো স্পিড টাইম যে কার্ভ হয় সে কার্ভটা কি হয়, সেখানে আমরা পড়েছিলাম যে স্পিডের ইউনিটটা কি হয় কিলোমিটার পার আওয়ার, আর টাইমের ইউনিটটা কি হয় সেকেন্ড। আজকে আমরা কি করলাম না কার্ভটা দেখতে পাচ্ছি যে কি কেমন ধরনের কার্ভটা হয় স্পিড টাইম কার্ভটা ট্রেনের ক্ষেত্রে বা ট্রাকশনের ক্ষেত্রে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কি কোশ্চেন থাকে না, এই ধরনের একটা গ্রাফ দিয়ে দেয়, বলে
যেখান থেকে সিডিটা কি ডিনোট করছে, ডি কি রিপ্রেজেন্ট করছে, ও এ কি রিপ্রেজেন্ট করছে। তো এই কার্ভ থেকে মনে রাখতে হবে আমাদেরকে যে কোনটা কি রিপ্রেজেন্ট করছে, বিসি কি রিপ্রেজেন্ট করছে। তো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বিসি রিপ্রেজেন্ট করছে কি না ফ্রি রানিং টাইম, ফ্রি রানিং পিরিয়ড, টাইম বলে ভুল হয়, ফ্রি রানিং রিজিয়ন বলতে পারো, ফ্রি রানিং রিজিয়ন। এটা হচ্ছে কস্টিং রিজিয়ন, কোনটা ডিটা, ভেরি ভেরি সিটা, দিস ইজ দ্য কস্টিং রিজিয়ন। না কস্টিং রিজিয়নটা অ্যাকচুয়ালি কি হয় না, যখন পাওয়ার মানে কোনো একটা ট্রেন চলছে, যখন ট্রেনের পাওয়ারটা বন্ধ করে দেওয়া হয়, পাওয়ারটা অফ করে দেওয়া হয়, পাওয়ারটা অফ করার পরেও সে কিছুক্ষণ ধরে চলে, তো সেই কিছুক্ষণ ধরে চলাটাকে কি বলা হয়, কস্টিং পিরিয়ড বলা হয় বা কস্টিং রিজিয়ন বলা হয়। ডি ফর ব্রেকিং রিজন, আর ওএ ফর রিওস্টেট অ্যাক্সিলারেশন রিজন, ওএ ফর রিওস্টেট অ্যাক্সিলারেশন রিজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে উপরের যেটা লিনিয়ার পাথ সেটাকে বলা হয় ফ্রি রানিং রিজন, আর ডিটাকে বলা হয় কস্টিং রিজন, সরি ডি নয়, সিডিটাকে বলা হয় কস্টিং রিজন, ডিটা বলা হয় ব্রেকিং রিজন। আর এখানে যে টাইমগুলো দেওয়া আছে 0 to T1, 0 to T2, T3, T4, এই টাইমগুলোকে কী বলা হয় সেটা তোমরা একটু দেখে নাও। 0 to T1টাকে বলা হয় কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, T1 থেকে T2টাকে বলা হয় কি অ্যাক্সিলারেশন অন স্পিড কার্ভ, T2 to T3 কে কি বলা হয় ফ্রি রানিং পিরিয়ড বা কনস্ট্যান্ট রানিং পিরিয়ড, আর T3 থেকে T4টাকে কি বলা হয় কস্টিং পিরিয়ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এর মধ্যে এখানে বললাম যেটা আমি, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ফ্রি রানিং, যখন ফ্রি রানিং শেষ হচ্ছে, ফ্রি রানিং শেষ হওয়ার পরে কি হয়, পাওয়ার সাপ্লাই কাট অফ, পাওয়ার সাপ্লাই যদি কাট অফ করে দেওয়া হয়, দ্য ট্রেন অ্যালো টু রান আন্ডার দ্য ওন মোমেন্টাম, মানে ওর যে মোমেন্টাম আছে ট্রেনের, সেই মোমেন্টামের জন্য সে হালকা কিছুটা এগিয়ে যায়, সেই টাইমটাকে সেই পিরিয়ডটাকে বলা হয় কস্টিং পিরিয়ড। আর সেই যে সেই যতটা জায়গা যায় আর কি, সেটাকে বলা হয় কি কস্টিং রিজিয়ন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে আমরা এটা জানতে পারলাম যে ট্রাকশন সম্বন্ধে অনেক কিছু কোশ্চেন জানতে পারলাম, যে ট্রাকশনের যে স্পিড টাইম কার্ভ হয়, স্পিড টাইম কার্ভে স্পিডের ইউনিটটা কিলোমিটার পার আওয়ারে হয়, টাইমটা সেকেন্ডে হয়, এবং ওর যে কার্ভ আছে কার্ভের মধ্যে কী আছে, কার্ভের মধ্যে আমরা কী পেয়েছি, কার্ভের মধ্যে প্রথমে পেয়েছি কি রিওস্ট্যাট অ্যাক্সিলারেশন পেয়েছি, তারপরে কী পেলাম ফ্রি রানিং পিরিয়ড পেয়েছি, ফ্রি রানিং পিরিয়ড মানে উপরে যে লিনিয়ার পয়েন্ট আছে ফ্রি রানিং পিরিয়ড, তারপরে কী পেলাম, তারপরে পেলাম কস্টিং, COASTING, কস্টিং পেয়েছি। তো এখান থেকে কোশ্চেন আসছে যে ফ্রি রানিং পিরিয়ডটা কার আর কার মাঝখানে, রিওস্ট্যাট অ্যাক্সিলারেশন এবং কস্টিংয়ের মাঝখানে। কস্টিংটা কার পরে, ফ্রি রানিংয়ের পরে। তারপরে কস্টিংয়ের পর কী পরে, কস্টিংয়ের পর কী আছে, কস্টিংয়ের পর ব্রেকিং আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্রেকিং আছে। এই প্রত্যেকটা পয়েন্টকে মনে রাখতে হবে যে কার পর কোনটা আসে এবং কোনটার আগে কোনটা, ঠিক আছে। চলে যাবো নেক্সট পয়েন্টে। তো ট্রাকশন থেকে এখানে আবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে শিডিউল স্পিড, শিডিউল স্পিডের মান সবসময় কী হয়, লেস দ্যান অ্যাভারেজ স্পিড হয়, কী হয়, লেস দ্যান অ্যাভারেজ স্পিড হয়। শিডিউল স্পিড কোনটা না, একটা ট্রেন যখন মুভমেন্ট করে এক জায়গা থেকে অন্য জায়গা, তো মাঝখানে কী হয়, ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা স্টপ, মানে দুটো এখানে ট্রেন চালু হলো, এখান থেকে সে গেল, তো এইখানে যে পর্যায়ে থামলো, তো ডিস্টেন্স বিটুইন স্টপ, যে স্টপ থামার মাঝখানে যে ডিস্টেন্সটা, সেটা ডিভাইডেড বাই টোটাল টাইম টু রান প্লাস টাইম ফর স্টপ, মানে যে টাইমে ধরে স্টপ হয়েছে, ফর এক্সাম্পল 5 মিনিট কোনো একটা ট্রেন এখান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করার পরে কি হলো, সে কিছুক্ষণ গিয়ে থামলো, তো এখানে আমি ধরলাম যে 5 মিনিট থামলো, আর তার মোট সময় লেগেছে কত, 60 মিনিট। এবং ডিস্টেন্স বিটুইন স্টপ, এখান থেকে এখানের মধ্যে যে স্টপটা, ফর এক্সাম্পল তার এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে তার এন্ড পয়েন্ট, আর সে কী হয়েছে, সে এই জায়গায় কী হয়েছে, এখানে একবার থেমেছে আর এখানে একবার থেমেছে, তো মাঝখানে যে ডিস্টেন্সটা, মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন স্টপ, ঠিক আছে, ডিস্টেন্স বিটুইন স্টপ, এখানে একটা স্টপ হয়েছে, সরি এখানে একবার স্টপ হয়েছে আর এখানে একবার স্টপ হয়েছে, তো এই মাঝখানে যে স্টপের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা ডিভাইডেড বাই টোটাল টাইম অফ রান প্লাস টাইম ফর স্টপ। তো আমরা বুঝতেই পারছি যে উপরে যে ডিস্টেন্সটা, ডিস্টেন্স বিটুইন স্টপ সবসময় কমই হবে, কখনো বেশি হতে পারবে না। আমরা যদি টোটাল ডিস্টেন্সটা ক্যালকুলেশন করি, টোটাল ডিস্টেন্সটা সবসময় কী হবে, বেশি হবে, কার থেকে, ডিস্টেন্স বিটুইন স্টপের থেকে বেশি হবে। সেই কারণের জন্য যখন অ্যাভারেজ স্পিড আমরা ক্যালকুলেশন করি, অ্যাভারেজ স্পিড সবসময় কী নিই, আমরা টোটাল ডিস্টেন্সটা নিই, কী নিই, টোটাল ডিস্টেন্স নিই। সেই কারণের জন্য কী হয়, ডিস্টেন্সের মানটা বেশি হয়, আর ডিস্টেন্সের মানটা বেশি হওয়ার জন্য কী হয়, অ্যাভারেজ স্পিড সবসময় বেশি হবে, কার থেকে, শিডিউল স্পিডের থেকে বেশি হবে। এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে শিডিউল স্পিডের যে ফর্মুলাটা কী হয় না, ডিস্টেন্স বিটুইন স্টপ ডিভাইডেড বাই টোটাল টাইম টু রান প্লাস টাইম অফ স্টপ। এই ফর্মুলাটা ভেরি ভেরি জায়গা, যে এই ফর্মুলাটা কিন্তু এখান থেকে কোশ্চেন কিন্তু ডাইরেক্ট এসে বিভিন্ন পরীক্ষাতে, ঠিক আছে। চলে যাবো নেক্সট পয়েন্ট। আমরা যে স্পিড টাইম কার্ভটা দেখলাম, সেই স্পিড টাইম কার্ভে আরবান সিস্টেমের ক্ষেত্রে কোনো ফ্রি রানিং পিরিয়ড থাকে না, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কোনো ফ্রি রানিং পিরিয়ড থাকে না। যখন আমরা আরবান রেলওয়ের ক্ষেত্রে, আরবান সিস্টেমের ক্ষেত্রে যখন আমরা স্পিড টাইম কার্ভ যখন ড্র করি,
তখন কোনো ফ্রি রানিং পিরিয়ড থাকে না, ডাইরেক্ট কী চলে আসে না অ্যাক্সিলারেশন পিরিয়ডের পর কী চলে আসে, রিওস্ট্যাট অ্যাক্সিলারেশনের পর কী চলে আসে, আমার ডাইরেক্টলি কস্টিং চলে আসে, কোনো ফ্রি রানিং পিরিয়ড থাকে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা অনেকগুলো পয়েন্ট দেখলাম যে ট্রাকশন সম্বন্ধে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখলাম। ট্রাকশন সম্বন্ধে কী দেখলাম না, ফার্স্ট আমরা দেখলাম যে একটা কার্ভ দেখলাম, যে ট্রেনের ক্ষেত্রে যে স্পিড টাইম কার্ভ হয়, সেই কার্ভের ডিস্টেন্সটার স্পিডের ইউনিটটা কী হয় এবং টাইমের ইউনিটটা কী হয়। সেকেন্ডলি আমরা কী দেখলাম, সেকেন্ডলি আমরা কার্ভটা দেখলাম, সেই কার্ভের মধ্যে কোন কোন পয়েন্ট দেখলাম, প্রথমে রিওস্ট্যাট দেখলাম, তারপর কী দেখলাম, তারপর দেখলাম ফ্রি রানিং দেখলাম, তারপরে কস্টিং দেখলাম, তারপরে ব্রেকিং রিজন দেখলাম। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি শিখলাম না, আমাদের আরবান সিস্টেমের ক্ষেত্রে কিন্তু কোনো ফ্রি রানিং পিরিয়ড থাকে না, আরবান রানিং পিরিয়ড কোনো ফ্রি রানিং পিরিয়ড থাকে না। এই তিন চারটে পয়েন্ট আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট জানলাম কার থেকে, কার সম্বন্ধে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ট্রাকশন সিস্টেম। চলে যাবো ইলুমিনেশনের কিছু কোশ্চেন, যে ইলুমিনেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ সকেট কার ক্ষেত্রে না পাওয়ার সাব সার্কিটের ক্ষেত্রে কটা হবে না দুটো হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ সকেট আউটলেট অ্যালাউড পার পাওয়ার সাব সার্কিট কত হবে, দুটো হবে। আর ম্যাক্সিমাম লোড কত হবে না 3000 ওয়াট হবে। এটা মনে রাখতে হবে আমাদেরকে, এখানে কোনো বোঝার কিছু ব্যাপার নেই, শুধুমাত্র এটাই মনে রাখতে হবে আমাদেরকে যে পাওয়ার সাব সার্কিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম সকেট কটা ইউজ করতে পারবো আমরা, দুটো, এবং ম্যাক্সিমাম লোড কত যাবে 3000 ওয়াট। আর ইন কেস অফ সাব সার্কিট শুধুমাত্র পাওয়ার আওয়ারটা নেই, দেখো এখানে শুধুমাত্র পাওয়ার আওয়ারটা নেই, পাওয়ার আওয়ারটা থাকলে পরে দুটো আর 3000, আর পাওয়ার আওয়ার না থাকলে অনলি সাব সার্কিট হলে 10টা ম্যাক্সিমাম পয়েন্ট ইউজ করতে পারবো আমরা, এবং ম্যাক্সিমাম লোড কত হবে 800 ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবো, এর বেশি ইউজ করতে পারবো না। তো এটা জাস্ট এখানে বোঝার কিছু ব্যাপার না, এটা জাস্ট থিওরিটিক্যাল কোশ্চেন যে ম্যাক্সিমাম নাম্বার অফ সকেট আউটলেট কটা হবে, পাওয়ার সাব সার্কিটের ক্ষেত্রে দুটো হবে, ম্যাক্সিমাম লোড কত হবে 3000 ওয়াট হবে, আর সাব সার্কিটের ক্ষেত্রে কত হবে 10টা ম্যাক্সিমাম পয়েন্ট হবে এবং 8000 ওয়াট হবে। এই এই সাব সার্কিটটাকে লাইট পয়েন্টও বলা হয়। ঠিক আছে, কি বলা হয়, লাইট পয়েন্টও বলা হয়, লাইট পয়েন্ট। চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা যে কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইউজ করি, কার ক্ষেত্রে না এসি সিরিজ মোটরের ক্ষেত্রে, সেটা কি কাজ করে না সেটা রিডিউস করে ইফেক্ট অফ আর্মেচার রিঅ্যাকশন, আর্মেচার রিঅ্যাকশনের যে ইফেক্টটা সেটাকে রিডিউস করে দেয়। চলে যাবো নেক্সট পয়েন্টে। যখন একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকে তখন তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম ধরনের দেখতে হয় না, কিরকমভাবে কাজ করে, কিরকমভাবে কাজ করে, সেটা হচ্ছে অন সুইচের মতো কাজ করে। কিসের মতো কাজ করে, অন সুইচের মতো। আর যদি রিভার্স বায়াস হয় সেক্ষেত্রে কিরকম কাজ করবে, অফ সুইচের মতো কাজ করবে, অফ সুইচের মতো কাজ করবে। চলে যাবো নেক্সট পয়েন্টে আমরা। 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু কত হয় না 4200 ওয়াট ইন্টু সেকেন্ড, যেটাকে জুল বলা হয়। জুল সমান কত হয়, জুল সমান ওয়াট ইন্টু সেকেন্ডই হয়। কারণটা কি, কারণটা হচ্ছে আমরা জানি ওয়াট সমান জুল পার সেকেন্ড, সেখান থেকে আমরা জুল ইকুয়াল টু ওয়াট ইন্টু সেকেন্ড বলতে পারি। তো আমরা একটা জিনিস ছোট থেকে শিখেছি, সেটা হচ্ছে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, সিম্পল লজিক। এবং 1 কিলো ক্যালোরি, আমরা যদি ক্যালোরিটাকে কিলো ক্যালোরি করতে চাই তাহলে কী করতে হবে আমাদেরকে 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করলে কত হবে 4200 হয়ে যাবে। তো সেই কারণের জন্য আমরা কি বললাম যে 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু 4200 জুল, আর 4200 জুলটা কি ওয়াট ইন্টু সেকেন্ড বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে কোশ্চেন ডাইরেক্ট দেয় যে ওয়াট ইন্টু সেকেন্ড সমান কি, ওয়াট ইন্টু সেকেন্ডটা কি জুল বলা হয়। তারপর চলে যাবো কিছু আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে, ইনসুলেটরের ক্ষেত্রে। তো ইনসুলেটরের ক্ষেত্রে আমরা ইনসুলেটর 33 কেবির মধ্যে আমরা যে সমস্ত ইনসুলেটরগুলো ইউজ করি তার মধ্যে দুটো ইনসুলেটর হচ্ছে পিন টাইপ ইনসুলেটর এবং স্ট্রেন টাইপ ইনসুলেটর। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইনসুলেটর ইউজড আপ টু 33 কেবি, 33 কেবির মধ্যে আমরা কোন কোন ইনসুলেটর ইউজ করি, পিন টাইপ এবং স্ট্রেন টাইপ। যদি লো ভোল্টেজ হয়, লো ভোল্টেজ মিনস যদি 11 কেবির নিচে হয়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, স্যাকেল টাইপ ইনসুলেটর ইউজ করি। আর এই স্যাকেল টাইপ ইনসুলেটরটা কীরকমভাবে কাজ করে না স্ট্রেন ইনসুলেটর যেভাবে কাজ করে সেরকমভাবেই কাজ করে। আমরা দেখলাম যে স্ট্রেন ইনসুলেটর কী পর্যন্ত ইউজ করা হয়, 33 কেবি পর্যন্ত ইউজ করা হয়। তো আমরা যখন 11 কেবির নিচে ইনসুলেটর ইউজ করবো, স্যাকেল টাইপ ইনসুলেটর, তো এই স্যাকেল টাইপ যে ইনসুলেটরটা হবে সেই ইনসুলেটরটা কীরকমভাবে কাজ করবে, স্ট্রেন ইনসুলেটর যেভাবে কাজ করে সেভাবেই কাজ করবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা কথা সেটা হচ্ছে যে স্ট্রেন ইনসুলেটর যে ইনসুলেটরটা আছে, এই যে স্ট্রেন ইনসুলেটর, এই ইনসুলেটরটার অপর একটা নাম হচ্ছে স্টে ইনসুলেটর। আমি একটু স্পিডে কথা বলছি, তোমরা চাইলে ইউটিউবের যে স্পিডটা আছে ওটা একটু কমিয়ে নিতে পারো। আমি স্পিডের কথা এই জন্য বলছি যাতে ভিডিওটা বড় না হয়, ভিডিওটা বেশি বড় না হয়, আর বড় হলে তোমাদের দেখতে একটু অসুবিধা হবে। তো আমরা কি বললাম এখানে যে স্টে ইনসুলেটরটা কার অপর নাম হচ্ছে স্ট্রেন ইনসুলেটর, এবং এটা ইউজ করা হয়
33 কেবির মধ্যে। আমরা উপরেই দেখলাম যে স্ট্রেন ইনসুলেটর কথা ইউজ করা হয় 33 কেবির মধ্যে। এখান থেকে কনক্লুশন কি পেলাম আমরা? এখান থেকে কনক্লুশন এটাই পেলাম যে আমরা যদি পিন টাইপ ইনসুলেটর এবং স্ট্রেন টাইপ ইনসুলেটর ইউজ করি, সেটা কত পর্যন্ত ইউজ করতে পারবো? আপ টু 33 কেবি, আপ টু 33 কেবি। আর 11 কেবির নিচে আমরা কি ইউজ করব না, 11 কেবির নিচে আমরা সবসময় ইউজ করবো কি, বিলো 11 কেবি, বিলো নিচে না। এর মধ্যে আমরা কি ইউজ করব? এর মধ্যে আমরা ইউজ করব স্যাকেল ইনসুলেটর, SHACL, স্যাকেল ইনসুলেটর। আর এই স্যাকেল ইনসুলেটরটার অপর একটা মানে তখন স্যাকেল ইনসুলেটরটা কীভাবে কাজ করবে না, স্ট্রেন ইনসুলেটর যেভাবে কাজ করে সেভাবেই কাজ করবে স্যাকেল ইনসুলেটর। আর কি না, স্টে ইনসুলেটর বলে একটা ইনসুলেটর আছে, যেটা স্ট্রেন ইনসুলেটরই অপর নাম, স্টে ইনসুলেটর, STAY, স্টে ইনসুলেটর। এটা কার অপর নাম? স্ট্রেন, STRAN, স্ট্রেন ইনসুলেটরের অপর নাম। চলে যাবো নেক্সট পয়েন্টে। ব্রেকিং। ব্রেকিং মানে হচ্ছে মোটরকে স্টপ করার পদ্ধতি, ঠিক আছে, মোটরকে আমরা থামাবো তার পদ্ধতি। তো আমরা জানি, আমরা পড়েছি অনেক ধরনের ব্রেকিং পদ্ধতি। ফর এক্সাম্পল প্লাগিং, প্লাগিং বলে একটা পদ্ধতি আছে। AC ডাইনামিক ব্রেকিং পড়েছি আমরা, AC ডাইনামিক ব্রেকিং, DC ডাইনামিক ব্রেকিং এবং রিজেনারেটিভ ব্রেকিং। বিভিন্ন ধরনের ব্রেকিং আছে এবং বিভিন্ন ধরনের ব্রেকিংয়ের ক্ষেত্রে কী হয়, ব্রেকিং মেথডের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে কোনো একটা মোটরকে কী করি না, স্টপ করি। তো রিজেনারেটিভ ব্রেকিংয়ে কী হয় না, রিজেনারেটিভ ব্রেকিং আমরা কোথায় ইউজ করব না, যেখানে হাই ইনার্সিয়া মোটর থাকবে সেখানে আমরা কী করব, রিজেনারেটিভ ব্রেকিং ইউজ করি। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন এসছে যে ইলেকট্রিক ট্রেন যে চলে সেখানে আমরা কী ধরনের ব্রেকিং ইউজ করে থাকি, রিজেনারেটিভ ব্রেকিং ইউজ করে থাকি। সেখানে আমরা প্লাগিং ইউজ করি না, প্লাগিং বলে একটা মেথড আছে, সেই প্লাগিং ইউজ করি না। অ্যাকচুয়ালি প্লাগিং ইউজ করলে কী হয়, অনেক পরিমাণে হিট উৎপন্ন হয়, সেটা মানে লসটা বেশি হয়, সে কারণে আমরা রিজেনারেটিভ ব্রেকিংটা ইউজ করে থাকি। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। চলে যাবো নেক্সট পয়েন্টে। সরি, গ্রাফাইটের মেল্টিং পয়েন্ট কত? 4000 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝার কিছু নেই, ডাইরেক্ট মনে রাখতে হবে যে গ্রাফাইটের মেল্টিং পয়েন্ট কত হয়, 4000 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর চলে আসবো আমরা ডিসি মোটরের ক্ষেত্রে। হালকা করে ছোটো করে একটু বলে দিই আমরা যে ডিসি মোটর আমরা যখন পড়ি, ডিসি মোটর দু ধরনের হয়। একটা হচ্ছে সেলফ এক্সাইটেড আর একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। সেপারেটলি, আমি পুরোটা লিখছি না, হাত লেখাটা অ্যাকচুয়ালি আমার এখানে প্রবলেম হচ্ছে লিখতে আর কি। তো সেলফ এক্সাইটেডের মধ্যে কী কী পড়ে, সেলফের মধ্যে কী কী আছে? সেলফের মধ্যে সিরিজ মোটর আছে, সিরিজ মেশিন বলতে পারি, মোটর বা জেনারেটর দুটো হতে পারে, মেশিন দু ধরনের হয়, দুটোই হয়। সিরিজ বলতে পারি, শান্ট বলতে পারি, আর কি না কম্পাউন্ড বলতে পারি। এই তিন ধরনের সেলফ মেশিন, ঠিক আছে, সেলফ মোটর বা সেলফ জেনারেটর বলতে পারি। সিরিজ, শান্ট হলো, আর কম্পাউন্ড। এবার কম্পাউন্ড কী হয় না, কম্পাউন্ড দু ধরনের হয়। একটা হচ্ছে কি না, অ্যাকর্ডিং টু, আমি যদি বলি যে অ্যাকর্ডিং টু কানেকশনের অ্যাকর্ডিং করলে কী হবে, একটা হচ্ছে লং শান্ট, একটা হচ্ছে শর্ট শান্ট। অ্যাকর্ডিং টু শর্ট শান্ট, শর্ট শান্ট। একটা হচ্ছে লং শান্ট, একটা হচ্ছে শর্ট শান্ট। সেটা কীরকম কানেকশানে সেটা আমরা পরে জানবো। আর যদি আমরা বলি যে ফ্লাক্স ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কত কম্পাউন্ডকে কীভাবে ভাগ করা হয়, তা কম্পাউন্ডকে ভাগ করা হয় দুইভাবে। একটা হচ্ছে কমিউলেটিভ, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। তাহলে কি বললাম না, সেলফ এক্সাইটেড জেনারেটর যেটা হয় সেটা তিন ধরনের হয় জেনারেলি। একটা হচ্ছে সিরিজ, শান্ট আর কম্পাউন্ড। কম্পাউন্ড আবার দু ধরনের হয়। একটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু, যদি আমরা বলি যে অ্যাকর্ডিং টু কানেকশন সেটাকে বলা হয় লং শান্ট আর শর্ট শান্ট। আর অ্যাকর্ডিং টু ফ্লাক্স ডিস্ট্রিবিউশন সেটাকে বলা হয় কি, একটা হচ্ছে কমিউলেটিভ কম্পাউন্ড, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। আবার এই কমিউলেটিভ কম্পাউন্ডকে তিন ধরনের ভাবে ভাগ করা হয়। কী হবে, কি একটা হচ্ছে যে ওভার কম্পাউন্ড, একটা হচ্ছে ফ্ল্যাট কম্পাউন্ড, একটা হচ্ছে আন্ডার কম্পাউন্ড। এটা মোটামুটি একটা জিস্ট। ডিসি মোটরের ক্ষেত্রে আমরা যদি ডিভিশন দেখি, সেটা আমরা এখান থেকে বলতে পারবো যে একটা হচ্ছে সেলফ, একটা হচ্ছে সেপারেট। সেলফের মধ্যে কি আছে, সিরিজ, শান্ট, কম্পাউন্ড। এবং কম্পাউন্ড আবার দু ধরনের হতে পারে, একটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু কানেকশন, লং শান্ট আর শর্ট শান্ট। আর অ্যাকর্ডিং টু ফ্লাক্স ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে যে আমাদেরকে বলতে পারি কমিউলেটিভ কম্পাউন্ড এবং ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। আবার কমিউলেটিভ কম্পাউন্ডকে আবার তিন ধরনের ভাগ করা যায়, এটা হচ্ছে ওভার কম্পাউন্ড, ফ্ল্যাট কম্পাউন্ড আর আন্ডার কম্পাউন্ড। এবার আমরা কোশ্চেনে চলে আসবো। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটরের কী হয়, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটরের পুওরেস্ট ভোল্টেজ রেগুলেশন হয়, কিন্তু ভোল্টেজ রেগুলেশনটা পজিটিভ হয়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এটা কী হয়, এটা কখন হয়, যখন ডিউরিং লোড কন্ডিশন ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর হ্যাজ পুওরেস্ট ভোল্টেজ রেগুলেশন। আর ভোল্টেজ রেগুলেশনটা কী ধরনের হয়, পজিটিভ ভোল্টেজ রেগুলেশন। ডিউরিং নো লোড কন্ডিশন, যদি লোড না থাকে সেক্ষেত্রে
সেক্ষেত্রে ডিসি সিরিজ মোটরের সবদিকে খারাপ ভোল্টেজ রেগুলেশন হয় এবং সেই ভোল্টেজ রেগুলেশনটা কি হয়, নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন হয়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কি বললাম না, ডিউরিং লোড কন্ডিশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড জেনারেটর পোরেস্ট ভোল্টেজ রেগুলেশন হয় আর ভোল্টেজ রেগুলেশনটা পজিটিভ হয়। ডিউরিং নো লোড কন্ডিশন ডিসি সিরিজ মোটর বা ডিসি সিরিজ জেনারেটর হ্যাজ পোরেস্ট ভোল্টেজ রেগুলেশন এবং ভোল্টেজ রেগুলেশনটা কি হয়, নেগেটিভ হয়। আর এইমাত্র আমরা পড়লাম যে কমিউলেটিভ কম্পাউন্ড তিন ধরনের হয়, একটা হচ্ছে ওভার কম্পাউন্ড, একটা হচ্ছে আন্ডার কম্পাউন্ড, একটা হচ্ছে ফ্ল্যাট কম্পাউন্ড। তো ওভার কম্পাউন্ডের ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশনটা নেগেটিভ হয়, আন্ডারের ক্ষেত্রে পজিটিভ হয়, আর ফ্ল্যাট কম্পাউন্ডের ক্ষেত্রে জিরো হয়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে কোশ্চেন থাকে ডাইরেক্ট যে কোন জেনারেটরের ভোল্টেজ রেগুলেশন জিরো হয়, সেটা হচ্ছে যে ফ্ল্যাট কম্পাউন্ড জেনারেটরের। ফ্ল্যাট কম্পাউন্ড জেনারেটরে কি হয় না, ভোল্টেজ রেগুলেশন জিরো হয়। আর ওভার কম্পাউন্ডের ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশনটা কি হয়, নেগেটিভ হয়, আন্ডারের ক্ষেত্রে কি হয়, পজিটিভ হয়। চলে যাব নেক্সট পয়েন্টে, লাস্ট পয়েন্ট। আজকে 29 পর্যন্তই হবে। কতক্ষণ টাইম হলো, 26 মিনিট হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। চলে যাব নেক্সট পয়েন্টে। আজকে আমরা না আর্থিং সম্বন্ধে আলোচনা করব। তো আর্থিং জেনারেলি 5 ধরনের আর্থিং হয়, ঠিক আছে। একটা হচ্ছে স্ট্রিপ আর্থিং, যেটাকে বলা হয় স্ট্রিপ আর্থিং, রড আর্থিং, পাইপ আর্থিং, একটা হচ্ছে প্লেট আর্থিং, একটা হচ্ছে কেমিক্যাল আর্থিং। এই 5 ধরনের জেনারেলি আর্থিং হয়ে থাকে। তার মধ্যে আজকে আমরা তার মধ্যে এর মধ্যে কি পাইপ আর্থিং সবসময় সব থেকে কী হয়, চিপেস্ট আর্থিং হয়, ঠিক আছে। চিপেস্ট আর্থিং সিস্টেম হয় আর বেস্ট ফর্ম অফ আর্থিং অ্যান্ড চিপেস্ট আর্থিং। আর পাইপ আর্থিং সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট তথ্য একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এখান থেকে কোশ্চেন ডাইরেক্ট আসে যে পাইপ আর্থিংয়ে আমরা যে পাইপটা ইউজ করি সেই পাইপের লেন্থ কত হয়, 2.5 মিটার লেন্থ হয় এবং ওর ডায়ামিটার কত হয়, ডায়ামিটার মিনিমাম আমাকে 40 মিলিমিটার ডায়ামিটার রাখতে হবে, নাহলে কিন্তু হবে না অ্যাকর্ডিং টু রুল। 2.5 মিটার আমাদের লেন্থ রাখতে হবে, দিস ইজ দ্য লেন্থ, আর আমাদের 40 মিলিমিটার ডায়ামিটার রাখতে হবে। এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। চলে যাবো নেক্সট পয়েন্টে, টর্ক অ্যাঙ্গেল। টর্ক অ্যাঙ্গেল কাকে বলে, টর্ক অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন রোটর ফ্লাক্স অ্যান্ড স্ট্যাটর ফ্লাক্স। এই দুটো অ্যাঙ্গেলের মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাকে বলা হয় টর্ক অ্যাঙ্গেল, যেটাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। টর্ক অ্যাঙ্গেল আরেকটা অ্যাঙ্গেলকে বলা হয়, সেটা হচ্ছে যে ভিটি এবং ইএফ মানে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ অ্যান্ড ইনডিউসড ভোল্টেজ। এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে টর্ক অ্যাঙ্গেল বলা হয়, ডেল বলা হয়। তো সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে টর্ক অ্যাঙ্গেলটা লোডের উপর ডিপেন্ড করে। সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে টর্ক অ্যাঙ্গেল সবসময় কী হয়, লোডের উপর ডিপেন্ড করে। অবভিয়াসলি জেনারেটরের ক্ষেত্রে লোডের উপরই ডিপেন্ড করবে। তো কী হবে, যদি লোড বাড়ে টর্ক অ্যাঙ্গেল কী হবে, বাড়বে। কতক্ষণ পর্যন্ত বাড়বে না, আনটিল পুল আউট অফ সিঙ্ক্রোনিজম, মানে সিঙ্ক্রোনিজম পর্যন্ত কী হবে, লোড বাড়াচ্ছি টর্ক অ্যাঙ্গেল বাড়বে, লোড বাড়াচ্ছি টর্ক অ্যাঙ্গেল বাড়বে। এটা সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে। যদি এটা সিঙ্ক্রোনাস জেনারেটর হয় সেক্ষেত্রে কী হবে না, লোড বাড়ালে কী হবে, টর্ক অ্যাঙ্গেল কমবে, টর্ক অ্যাঙ্গেল কী হবে, কমবে। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত থাকবে, অনেকক্ষণ টাইম হয়ে গেছে। সো আজকে 29 পর্যন্ত করলাম। আমাদের টোটাল 300 কোশ্চেন করার প্ল্যান আছে, 300 কোশ্চেন আমরা করব। আর একটা কথা যে এই ক্লাসের যে পিডিএফ, সেই পিডিএফটা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, যে রিভিশন করতে পারো। তো চলে যাবো আমরা নেক্সট দিনে আমরা কবে করবো, নেক্সট দিন আমরা পরশু করবো। আমরা এই ভিডিওটা একদিন ছাড়া একদিন গ্যাপ, 1 ডে গ্যাপ এই ভিডিওটা আমরা আনবো। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে পরশু। থ্যাংক ইউ।